বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো পড়ালেখায় মনোযোগের সহিত করতেছো। তো আজকে আমাদের পঞ্চম অধ্যায় অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা গত ক্লাসগুলো ভালো করে দেখতে পারছো। অ্যালগরিদম ফ্লোচার্ট সম্পর্কে গত ক্লাস যেগুলো নেওয়া হয়েছে এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো এবং ভাষা প্র্যাকটিস করেছো। তো আজকে অ্যালগরিদম ও ফ্লোচার্টের কিছু অংশ আমরা আলোচনা করব। আজকের ক্লাসের শুরুতে সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসটি দেখার জন্য। তো আমরা আজকে যে একটা বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের আলোচনার পরে শিক্ষার্থীরা যে জিনিসটা শিখতে পারবে এবং বলতে পারবে, বিভিন্ন বিষয়ে অ্যালগরিদম রচনা করতে পারবে। যদি আমরা আজকে যে অ্যালগরিদমগুলো দেখব, এই অ্যালগরিদমগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, বুঝতে পারি, তাহলে আশা করি যে শিক্ষার্থীরা এই অ্যালগরিদম সম্পর্কে ভালো ধারণা লাভ করবে এবং নিজেরা এই অ্যালগরিদম কিভাবে রচনা করতে হবে তা শিখতে পারবে। আর বিভিন্ন বিষয়ে ফ্লোচার্ট আঁকতে পারবে, কিভাবে ফ্লোচার্ট আঁকতে হবে, কোন নিয়মে কিভাবে। আমরা গত ক্লাসগুলোতে ওই ফ্লোচার্ট নিয়ে অ্যালগরিদম আলোচনা করেছি, আজকে ওই ক্লাসে কিছু অংশ। তো আশা করি শিক্ষার্থীরা দুটো জিনিস, যে অ্যালগরিদম কিভাবে রচনা করতে পারবে এবং ফ্লোচার্ট কিভাবে রচনা করতে পারবে, এটি শিখতে পারবে। তো আমরা জানি যে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম মূলত তিনটি অংশ নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে ইনপুট, দ্বিতীয়টি হচ্ছে যে প্রসেসিং, তৃতীয়টি হচ্ছে আউটপুট। এই তিনটি জিনিস হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্টের মূল অংশ। এই তিনটির উপর ভিত্তি করে মূলত অ্যালগরিদম এবং ফ্লোচার্ট গঠিত হয়। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে সেলসিয়াস তাপমাত্রা থেকে কিভাবে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয় করা যায়। সেলসিয়াস তাপমাত্রাকে কিভাবে আমরা ফারেনহাইট তাপমাত্রা নির্ণয় করব, তার অ্যালগরিদম। তাহলে এটা আমরা আগে সেলসিয়াস ফারেনহাইটের যে সূত্রগুলো আছে আমাদের এগুলো শিখে নিতে হবে। তো আমরা জানি যে যদি সেলসিয়াসকে সি ধরি এবং ফারেনহাইট যদি এফ হয়, তাহলে এটা সূত্রটা কি দাঁড়ায়, C/5 ইকুয়াল F-32/9। এটাকে যদি আমরা সমীকরণ করি তাহলে সমীকরণটি আমরা পাই F ইকুয়াল C × 9/5 যোগ 32। তো এটা হচ্ছে ফারেনহাইটে নেওয়ার সূত্র। তো আমরা সেলসিয়াস তাপমাত্রাকে নির্ণয় করব কিসে, ফারেনহাইটে। তাহলে ফারেনহাইটের সূত্রটা যদি আমরা করি তাহলে আমরা কি পাই, যে ফারেনহাইট এফ, এই এফ দ্বারা এখানে ফারেনহাইটকে নির্দেশ করা হয়েছে। তাহলে এফ ইকুয়াল C × 9/5 যোগ 32। যেহেতু আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে পরিবর্তন করব, তাহলে আমরা এখানে ফারেনহাইটের সূত্রটাকে ইউজ করব। তো আসো প্রথমে আমরা অ্যালগরিদম নির্ণয় করি। সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয় করার অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম আমরা কি করি, যে কোন একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করে বলি। তাহলে এখানে অ্যালগরিদমের প্রথম ধাপই হচ্ছে যে আমি কাজ শুরু করব। সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয় করার জন্য প্রথম স্টেপ হচ্ছে কি, আমি কাজ শুরু করব। তো এটা সংক্ষেপে লিখবো আমরা যে ধাপ 1 শুরু। তো ধাপ 2 তে কি করব, আমরা সেলসিয়াস তাপমাত্রা সি এর মান গ্রহণ করব। যেহেতু আমরা এই সেলসিয়াসকে আমরা ফারেনহাইটে রূপান্তর করব, তাহলে আমরা এখানে মান নিব সি এর মান। সি এখানে সেলসিয়াস হিসাবে ধরা হয়েছে। 3 নম্বর স্টেপে আমরা কি করব, ফারেনহাইট তাপমাত্রা যে সূত্র আছে এটা আমরা এখানে এটাকে প্রয়োগ করব। তাহলে ফারেনহাইট তাপমাত্রার সূত্র হচ্ছে এফ ইকুয়াল, আমরা একটু আগে দেখতেছি অন্য স্লাইডে, যে এফ ইকুয়াল C × 9/5 যোগ 32।
তাহলে এখানে আমরা এই ফারেনহাইট তাপমাত্রা যে সূত্রটা আছে এটাকে আমরা ব্যবহার করব। 4 নাম্বার স্টেপে আমরা কি করব, যে ফারেনহাইটের যে মানটা বের হবে এটাকে আমরা প্রদর্শন করব। তো আমরা সংক্ষেপে লিখতে পারি এফ ছাপাই। এফ হচ্ছে এখানে ফারেনহাইট, তাহলে আমরা এটাকে লিখব যে এফ এর মান ছাপাই, অথবা এফ এর মান প্রদর্শন করি, অথবা ফারেনহাইটের ফলাফল প্রদর্শন করি ইত্যাদি। সহজ যে কথাটা হয় আমরা ওই কথাটাই ভাষাটা ইউজ করব। 5 নম্বর হচ্ছে যে আমরা প্রোগ্রামের কাজ শেষ করব। তো আমরা এটাও লিখতে পারি যে প্রোগ্রামের কাজ শেষ করি, অথবা প্রোগ্রামটি শেষ করি, অথবা সংক্ষেপে লিখতে পারি একদম যে শেষ। তো এই হচ্ছিল যে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার অ্যালগরিদম। এবার আসো যে কিভাবে আমরা এটা ফ্লোচার্ট অঙ্কন করব তার এই বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে ফ্লোচার্ট বিষয়টা হচ্ছে একদম সহজ, যে অ্যালগরিদমের চিত্ররূপ হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগরিদমের যে ধাপগুলো আছে এগুলোকে আমরা চিত্রের মধ্যে দিয়ে দিব। তাহলে ফ্লোচার্টে প্রথমে আমরা কি করব, যে স্টেপ যেটা ধাপ 1 ছিল শুরু, তো আমরা শুরুর যে চিত্র এই চিত্রের মধ্যে আমরা লিখে দিব শুরু, অথবা আমরা লিখতে পারি যে শুরু করি। ধাপ 2 কি করব, যে ইনপুট হিসাবে যে মানটা সি এর মান আমরা অ্যালগরিদমে নিয়েছিলাম এটা আমরা লিখব ইনপুটের চিত্রের মধ্যে, যে সেলসিয়াস তাপমাত্রা সি এর মান গ্রহণ করি, অথবা সি এর মান গ্রহণ। তো এটা ইনপুট চিত্রের মধ্যে দিতে হবে। পরের স্টেপে আমরা কি করব, প্রক্রিয়াকরণের যে চিত্র আছে এই চিত্রের মধ্যে আমরা লিখব যে ফারেনহাইট তাপমাত্রা F ইকুয়াল সি ইন্টু 9/5 যোগ 32 নির্ণয় করে এফ এর মান বের করি, অথবা ফারেনহাইট তাপমাত্রা F ইকুয়াল এই সূত্রটা আমরা লিখে দিব এখানে। তো এটা 3 নম্বর স্টেপে আমরা কি প্রক্রিয়াকরণ করব। এরপরের স্টেপে আমরা কি করব, প্রদর্শন করব, ছাপাবো, মান ফলাফলটাকে বের করব। তাহলে আমরা জানি যে ইনপুট এবং আউটপুটের একই চিত্র, তাহলে আউটপুটের চিত্রের মধ্যে আমরা এটা দিব যে এফ এর মান ছাপাই বা এফ ছাপাই। আর পরবর্তীতে স্টেপে আমরা কি করব, আমাদের যখন এফ ফারেনহাইটের মান বের করে ছাপিয়ে ফেললাম, অথবা প্রদর্শন করে ফেললাম, বের করে ফেললাম, তখন আমাদের কাজ শেষ করব। তাহলে আমরা জানি শুরু এবং শেষ একই চিত্রের মধ্যে হয়, তাহলে আমরা শুরু শেষ একই চিত্র ব্যবহার করবো এখানে। ইনপুট আউটপুট একই চিত্র, একটা হচ্ছে যে প্রক্রিয়াকরণের একটা চিত্র। তাহলে এই হচ্ছিল যে সেলসিয়াস তাপমাত্রা থেকে কিভাবে আমরা ফারেনহাইট নির্ণয় করব তার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। একদম সংক্ষেপে এবং সহজ ভাষায় এটাকে উপস্থাপন করা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে আমরা আরেকটি সমাধান নিয়ে আলোচনা করি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে, বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট অঙ্কন করা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করব কিভাবে। তো এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে এবং এটার দৈর্ঘ্য প্রস্থ দেখানো হচ্ছে। তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা এই সূত্র ব্যবহার করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব তার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা অঙ্কন করব। চলো শুরু করা যাক। তার আগে প্রথমে আমরা তার অ্যালগরিদমটা নির্ণয় করি। তাহলে আমরা জানি ধাপ 1 শুরু, সবসময় আমরা এটা করে লিখবো যে ধাপ 1-এ আমরা কি করব, কাজ শুরু করব। ধাপ 2-তে আমরা ইনপুট নেব। তাহলে ইনপুটে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য L এবং প্রস্থ W এর মান গ্রহণ করি। এখন এখানে দৈর্ঘ্যকে L এবং প্রস্থকে W ধরা হয়েছে। তো আমরা লিখবো যে ইনপুট হিসাবে এটা যদি একটু বড় করে লিখতে চাই, ইনপুটের স্টেপ 2 যেটা, যে আমরা এটা লিখতে পারি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য L, ইনপুট হিসাবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য L ও প্রস্থ W এর মান গ্রহণ করি। আর যদি সংক্ষেপে লিখি তাহলে আমরা দৈর্ঘ্য L ও প্রস্থ W এর মান নেই বা গ্রহণ করি, এটা লিখতে পারি। ধাপ 3-তে আমরা প্রক্রিয়াকরণ করব। আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, যে সূত্রটা ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে ক্ষেত্রফলকে n দ্বারা আমরা ধরে নিয়েছি যে ক্ষেত্রফল হচ্ছে n ইকুয়াল L ইন্টু W।
কম্পিউটারে কিন্তু আমরা ডব্লিউ ইনটু চিহ্নটা স্টার চিহ্ন দ্বারা বোঝাবো। কম্পিউটার ইনটু চিহ্ন বোঝে না, স্টার দ্বারা সে ইনটু বুঝে নেয়। সেই ক্ষেত্রে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে এই চিহ্নটা ব্যবহার করব। এখানে ক্ষেত্রফল ইকুয়াল আমরা এন ধরছি, ক্ষেত্রফলকে এন ধরেছি, তাহলে এন ইকুয়াল আমরা সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আমরা দৈর্ঘ্য এল এবং প্রস্থ ডব্লিউ ধরেছি, সেই ক্ষেত্রে আমরা লিখব ক্ষেত্রফল এন ইকুয়াল এল ইন্টু ডব্লিউ। পরবর্তী স্টেপে আমরা কি করব, যে ক্ষেত্রফলের মান যেটা বের করলাম তাকে প্রদর্শন করব। তো আমরা লিখতে পারি যে ক্ষেত্রফলের মান ছাপাই। যেহেতু আমরা ক্ষেত্রফলকে এন ধরে নিয়েছি, তাহলে আমরা লিখব কি এন এর মান ছাপাই বা এন এর মান প্রদর্শন করি, অথবা এন ছাপাই সংক্ষেপে লিখলে হবে। তো লাস্ট স্টেপে কি করব, আমরা প্রোগ্রামের কাজ শেষ করব। যেহেতু আমার অ্যালগরিদমটা তৈরি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি প্রোগ্রামের কাজ শেষ করব। তো আমরা লিখতে পারি প্রোগ্রাম শেষ করি অথবা শুধুমাত্র শেষ। তো এই হচ্ছিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম। তো আসো এবার আমরা আয়তক্ষেত্রের ফ্লোচার্ট নির্ণয় কিভাবে করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট আমরা শুধু অ্যালগরিদম যেটা আছে স্টেপগুলোকে আমরা চিত্রের মধ্যে দিয়ে দিব, তাহলে আমাদের কি ফ্লোচার্ট অঙ্কন হয়ে যাবে। ফ্লোচার্ট অঙ্কন করা অনেক সহজ। ফ্লোচার্ট আগে যদি আমি অ্যালগরিদম করে ফেলি, শুধু অ্যালগরিদমের স্টেপগুলোকে আমি ফ্লোচার্টে চিত্রের মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আসো ধাপ 1 আমরা কি করছিলাম, শুরু করছিলাম অ্যালগরিদম। তাহলে আমি শুরুর যে চিত্র ফ্লোচার্টের, আমি ওই চিত্রের মধ্যে লিখে দেব কি শুরু করি অথবা শুরু। ধাপ 2 আমি কি এখন মান গ্রহণ করব। ইনপুট হিসাবে দৈর্ঘ্য এল ও প্রস্থ ডব্লিউ এর মান গ্রহণ করি। তো আমি সংক্ষেপে লিখতে পারি যে দৈর্ঘ্য এল ও প্রস্থ ডব্লিউ এর মান নেই। মান আমি এখানে এল এবং ডব্লিউ ছাড়া অন্য কোনো সংখ্যা দৈর্ঘ্য এ এবং প্রস্থ বিও নিতে পারি। 3 নম্বর স্টেপ আমরা কি করব, প্রক্রিয়াকরণ করব। যেহেতু আমরা ক্ষেত্রফলের সূত্রটা এখানে আমরা লিখব, তো ক্ষেত্রফল আমরা ধরে নিয়েছি যে এন, তো ক্ষেত্রফল এন ইকুয়াল এল ইন্টু ডব্লিউ নির্ণয় করে ক্ষেত্রফলের মান আমরা বের করি। পরবর্তী স্টেপে আমরা কি করব, ক্ষেত্রফলের মান প্রদর্শন করব অথবা ছাপাবো। তাই এখানে আমরা লিখে দিচ্ছি যে এন ছাপাই, এন এর মান ছাপাই। তো এই চিত্রটা কিন্তু ইনপুট যে চিত্র আমরা ওইটাই আউটপুট হিসেবে ব্যবহার করি। তো এই চিত্রের মধ্যে হবে। পরবর্তী স্টেপে যেহেতু আমাদের ক্ষেত্রফলের মান বের করে ফেলেছি, এখানে আমরা কি করব, প্রোগ্রামের কাজ শেষ করে দেব। তো আমরা লাস্টে চিত্র লিখে দেব যে প্রোগ্রাম শেষ করি অথবা শেষ। তাহলে একদম সহজ। অ্যালগরিদমের চিত্ররূপ হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগরিদমে যে স্টেপগুলো দেওয়া আছে, এই স্টেপগুলোকে আমরা কি করব, চিত্রের মাধ্যমে লিখে দেব। তাহলে আমরা ফ্লোচার্ট অঙ্কন হয়ে গেল। এই হচ্ছিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। তো আসো আমরা অন্য আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় 3 বাহুর ক্ষেত্রে অ্যালগরিদম ফ্লোচার্ট অঙ্কন করা। ত্রিভুজে যদি 3 বাহু দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব তার আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট অঙ্কন করব, শিখব। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজে 3টি বাহু এ বি সি দেওয়া আছে, আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করব। যদি ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকে, তাহলে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে। তাহলে আমরা জানি যে ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রে আমরা প্রথমত আমরা কি করতে হবে, ত্রিভুজের অর্ধপরিসীমা নির্ণয় করতে হবে, তারপর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের অর্ধসীমা হচ্ছে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাকে অবশ্যই কি করতে হবে, অর্ধসীমা বা অর্ধপরিসীমা নির্ণয় করতে হবে, দেন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে অর্ধসীমা সূত্র হচ্ছে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। এরপর আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে আমরা এই দুইটা সূত্র ইউজ করে ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রে তার ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট শিখব। তো প্রথমে আমরা আসো অ্যালগরিদম নিয়ে আলোচনা করি, কিভাবে আমরা অ্যালগরিদম তৈরি করব। তো আমরা জানি যে প্রথমত অ্যালগরিদমের প্রথম স্টেপ হচ্ছে কি ধাপ 1 প্রোগ্রামের কাজ শুরু করা। তো স্টেপ 1 আমরা কি করব, প্রোগ্রামের কাজ শুরু করব। ধাপ 2
তিন বাহু এ বি সি এর মান নিতে হবে। তাহলে আমরা এটাকে যদি একটু বড় করে বুঝিয়ে লিখি যে ইনপুট হিসাবে ত্রিভুজের তিন বাহু এ বি সি এর মান নেই। সংক্ষেপে যদি লিখি তিন বাহু এ বি সি এর মান গ্রহণ করি। ধাপ 3 আমাকে এরপর কি করতে হবে, অর্ধ সীমা নির্ণয় করতে হবে। তাহলে লিখি, ধরি অর্ধ সীমা s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই 2। এরপরে ধাপ 4 এ কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে ক্ষেত্রফলের যে সূত্র এটা আমরা লিখব, ক্ষেত্রফল আমি ধরে নিলাম ক্ষেত্রফল হচ্ছে n, আমরা এরিয়াও লিখতে পারি যে এরিয়া ইকুয়াল, অথবা আমরা ক্ষেত্রফলকে যদি কোনো একটি সংখ্যা দ্বারা ধরে নেই, তাহলে ক্ষেত্রফল n ইকুয়াল রুট s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c সূত্র ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। এটা যদি আমরা একটু বাড়িয়ে লিখতে চাই তাহলে আমরা এটা লিখতে পারবো, অথবা শুধুমাত্র যে ক্ষেত্রফল ইকুয়াল রুট s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c এটাও লিখলে হবে। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করে ফেলেছি, এখন আমাদের কি করতে হবে, মানটাকে প্রদর্শন করতে হবে। তো আমরা লিখব, যেহেতু ক্ষেত্রফলকে আমরা এখানে n দ্বারা প্রকাশ করছি, তাহলে আমরা লিখব যে ধাপ 5 n এর মান ছাপাই অথবা n এর মান প্রদর্শন করি। যেহেতু আমাদের প্রদর্শন করা হয়ে গেছে, তাহলে আমরা কি করে কাজ শেষ করে দেব। তাহলে আমরা লিখব যে পরবর্তী স্টেপে ধাপ 6 যে প্রোগ্রামটি শেষ করি অথবা শেষ। তো এই হচ্ছিল যে তার অ্যালগরিদম। এবার আসো তার ফ্লোচার্ট কিভাবে নির্ণয় করব। তো ফ্লোচার্ট নির্ণয় অনেক সহজ। আশা করি এই পর্যন্ত যেগুলা ফ্লোচার্ট বোঝানো হয়েছে তোমরা বুঝে ফেলেছ। তো অ্যালগরিদমের কথাটাকে আমরা শুধুমাত্র চিত্রের মধ্যে দিয়ে দেব। তো শুরু করা যাক ফ্লোচার্ট। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য বাহু যদি দেওয়া থাকে তার ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট। তো ফ্লোচার্টের প্রথমে আমরা কি করব, শুরু করব। তো আমরা জানি যে শুরুর জন্য যে চিত্র ব্যবহার করা হয়, এই চিত্রের মধ্যে আমরা লিখে দেব শুরু। পরবর্তী স্টেপে কি করব, আমি ইনপুট নিব। তো এখানে তিন বাহু এ বি সি এর মান আমরা নিব, যে ত্রিভুজের তিন বাহু এ বি সি এর মান গ্রহণ করি, অথবা মান নেই। ইনপুট চিত্রের মধ্যে আমরা দিব। পরবর্তী স্টেপে আমরা কি করব, অর্ধসীমা যেহেতু নির্ণয় করতে হবে, প্রক্রিয়াকরণের চিত্র ব্যবহার করতে হবে। তাহলে অর্ধসীমা ধরি, অর্ধসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2, এটাকে আমরা সূত্র ব্যবহার করে অর্ধসীমা নির্ণয় করব। দেন এরপর ক্ষেত্রফল বের করব। তাহলে এখানেও প্রক্রিয়াকরণের চিত্র হবে। তো ক্ষেত্রফল এন ইকুয়াল রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ব্যবহার করে প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা ওইটা যদি আরো লিখতে চাই ওইটা লিখতে পারবো, অথবা সংক্ষেপে ক্ষেত্রফল ইকুয়াল রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা লিখলেও হবে। দেন আমরা যেটা করব, যেহেতু আমরা ক্ষেত্রফল এখানে বের করে ফেলছি, আমরা কি করব, যে মানটাকে ক্ষেত্রফলের মানটাকে আমরা ছাপাবো বা প্রদর্শন করব। তো যেহেতু আমরা এখানে ক্ষেত্রফলকে n দ্বারা প্রকাশ করছি, তাহলে আমরা লিখব n এর মান ছাপাই অথবা n এর মান প্রদর্শন করি। যেহেতু আমরা মান প্রকাশ করে ফেলছি, ছাপিয়ে ফেলছি, এখন আমরা কি করব, কাজ শেষ করে নিব। তাহলে এখন আমরা লিখব যে প্রোগ্রাম শেষ করি। তাহলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, শুরু শেষের একই চিত্র, তারপরে ইনপুট আউটপুটের একই চিত্র, আর হচ্ছে প্রক্রিয়াকরণের একই চিত্র। তো এই হচ্ছিল যে তার ফ্লোচার্ট, ত্রিভুজের তিন বাহু ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। তো আমরা কি শিখলাম, এগুলা আমরা একটু বাড়ির কাজ করব আজকের ক্লাস থেকে। তো আমাদের বাড়ির কাজ যেটা থাকবে, প্রথমত থাকবে যে অ্যালগরিদম ও ফ্লোচার্টের অংশ কতটি কি কি, এটা আমরা লিখব এবং শিখব। এরপর আমাদের বাড়ির কাজ থাকবে ফ্লোচার্ট এ চিত্রসমূহ কি অর্থ প্রকাশ করে। নিচের যে কিছু চিত্র দেওয়া আছে, এই চিত্রগুলা কি অর্থ প্রকাশ করে এগুলো আমরা শিখব। চিত্রগুলোর মধ্যে প্রথমত যে চিত্রটা দেওয়া আছে, এটা অবশ্যই আমরা জানি যে এই চিত্র দ্বারা কোনো ফ্লোচার্টের শুরু এবং শেষ বোঝায়। তো এটা প্রথম হচ্ছে শুরু এবং শেষের চিত্র, দ্বিতীয়টা হচ্ছে যে ইনপুট এবং আউটপুটের চিত্র,
3 নম্বর হচ্ছে প্রবাহের দিক, আমার প্রোগ্রামটি কোন দিকে যাচ্ছে এই প্রবাহের দিক নির্ণয়ের চিত্র। আর একটা হচ্ছে যে প্রক্রিয়াকরণের চিত্র। তো আরো কিছু কাজ থাকবে। বর্গক্ষেত্রের এক বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট আঁকা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট আঁকা। এরপরে হচ্ছে যে আরেকটি কাজ থাকবে, দুটি সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের অ্যালগরিদম লিখো ও ফ্লোচার্ট আঁকো। এখানে যদি বলে যে দুটি সংখ্যা এ ও বি হলে তাদের যোগফল ও গড় নির্ণয়, অথবা যদি এটা বলে যে দুটি পূর্ণ সংখ্যার যোগফল ও গড় নির্ণয়, তো একই কথা আসবে, একই প্রশ্ন একই আনসার হবে। তো আনসার একই হবে, কিন্তু প্রশ্ন ভিন্নভাবে ঘুরে আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তো কিছু এমসিকিউ জ্ঞানমূলক এমসিকিউ প্রশ্ন দেখো। যে ফ্লোচার্টটি অঙ্কন করা আছে পাশে, এটার প্রশ্নবোধক স্থানে কি বসবে? একটি ফ্লোচার্ট দেওয়া আছে, স্টার্ট, রিড এ বি, এভারেজ ইকুয়াল হোয়াট, রাইট এভারেজ, স্টপ। তো এখানে এভারেজ ইকুয়াল হোয়াট স্থানে কি বসবে? যেহেতু ইনপুটে দেওয়া আছে যে এ বি, তো আমরা এটার এভারেজ মানে হচ্ছে গড়, তো গড় নির্ণয় করবো। তো গড় নির্ণয় করতে হলে কি করতে হবে? দুটি সংখ্যা যেহেতু ইনপুট হিসেবে নেওয়া আছে এ বি, আমরা গড় নির্ণয় করতে হলে দুটি সংখ্যার যোগফল আমরা প্রথমে, তো তাহলে আমরা লিখবো এ প্লাস বি, বা যেহেতু দুটি সংখ্যা তাহলে ভাগ 2। তাহলে উপরে কোনটার সাথে ম্যাচ হয়? ঘ নাম্বার সাথে। তো এটা আনসার হবে যে এ প্লাস বি বাই 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। একটা হচ্ছে যে প্রত্যেক প্রোগ্রামের প্রধানত কয়টি অংশ? অবশ্যই প্রত্যেক প্রোগ্রামের প্রধানত অংশ হচ্ছে 3টি, ইনপুট, প্রসেসিং আর হচ্ছে কি আউটপুট। 3, প্রোগ্রাম লেখার পূর্বে প্রোগ্রামের কাজের ধাপগুলোকে চিত্রের সাহায্যে উপস্থাপন কি বলা হয়? প্রোগ্রাম লেখার পূর্বে প্রোগ্রামের কাজের ধাপগুলোকে অবশ্যই কি বলা হবে? যে প্রোগ্রাম ফ্লোচার্ট। যেহেতু প্রোগ্রাম সাথে সংশ্লিষ্ট, তাই আমরা এটা বলবো যে প্রোগ্রাম ফ্লোচার্ট। একটা হচ্ছে যে কোন নাম থেকে অ্যালগরিদম শব্দটির উৎপত্তি? অবশ্যই আল খারিজমি, যে ওনার নাম থেকেই মূলত এই অ্যালগরিদম শব্দটিকে রাখা হয়েছে। তো লাস্টের আনসার ঘ নাম্বার যেটা হয়, এটা একটা আনসার। বাড়ির কাজ হিসেবে আরেকটি থাকবে, কোনো পরিমাপ ফুটকে মিটারে প্রকাশ করার জন্য ফ্লোচার্ট আঁকো। ফুটকে মিটারে প্রকাশ কিভাবে করব, এটার জন্য আমরা ফ্লোচার্ট আঁকবো। এটা একটা বাড়ির কাজ থাকবে। তো এই হচ্ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যা নিয়ে আলোচনা করা হলো সহজেই বুঝতে পারছো। তো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।